স্টাফ রুমে ফিরে নিজের চেয়ারটিতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন স্মৃতিবাবু। এখন এই বিকেলের দিকটায় বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে। অবশ্য ক্লান্ত তো হওয়ারই কথা, সকাল থেকে পরপর অনেকগুলো অঙ্ক আর বিজ্ঞানের ক্লাস নিতে হয়েছে আজ। গত পিরিয়ডে তো বেজায় ধকল গেল। ক্লাস 8-এ পাটিগণিত করাচ্ছিলেন স্মৃতিবাবু। একটা অতি সামান্য অঙ্ক বোঝাতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড়। এক চৌবাচ্চায় 3টে নল দিয়ে জল ঢুকছে আর 2টো নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। 5খানা নলই একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এই তো অঙ্ক। হ্যাঁ, এটা ঠিক, নলগুলোর রকম ফের আছে। কোনোটা দিয়ে 10 মিনিটে চৌবাচ্চা ভর্তি হয়, কোনোটা দিয়ে 15 মিনিটে, তো কোনোটায় 20 মিনিটে। আর ওদিকে একটা নলে আধ ঘন্টায় খালি হয় চৌবাচ্চা, অন্য নলটায় 1 ঘন্টায়। এত সোজা সাপটা সমস্যা যাদের মাথায় ঢোকে না, সেসব ছাত্রদের মগজটাই তো গোবর পোড়া, নয় কি? অঙ্কটার কথা মনে হতেই স্মৃতিবাবু মিটিমিটি হাসলেন। ছেলেগুলো একেবারে গাধা। বলে কি না, অতগুলো নলের দরকার কি স্যার, একটা নল দিয়ে ঢুকিয়ে আরেকটা দিয়ে বার করে দিন না। বাধ্য হয়ে স্মৃতিবাবুকে বলতে হলো, ওরে বোকার দল, সে তো করাই যায়, কিন্তু তোরা তাহলে এরিথমেটিক শিখবি কি করে? আর অঙ্ক না শিখলে কি মস্তিষ্ক পরিপক্ক হয়? ভাবতে ভাবতে স্মৃতিবাবু উঠে দাঁড়ালেন। আরেকটা অঙ্ক ভাঁজছেন মনে মনে। এবার যেন কাদের ক্লাস, 9 না 10? রুটিনটা খুঁজলেন টেবিলে, দেখতে পেলেন না। কোথায় গেল? জিজ্ঞেসই বা করবেন কাকে? স্টাফ রুম তো ফাঁকা। অন্য শিক্ষকরা কি সবাই ক্লাস নিতে গেছেন? তিনি একাই বসে বসে সময় নষ্ট করছিলেন। ব্যস্তসম্মত হয়ে স্মৃতিবাবু হাঁক পারলেন, সুরেশ, সুরেশ! বার কয়েক ডাকাডাকির পর বছর 25-এর একটা রোগা পাতলা ছেলে ঘরে ঢুকেছে। কাকে ডাকছিলেন স্যার? তোমাকেই তো ডাকছি। বলুন স্যার, তোমার আক্কেলটা কি বলো তো সুরেশ? টেবিল থেকে রুটিনটা কোথায় সরিয়ে রেখেছ? আমি তো সুরেশ নই স্যার, আমি দিবাকর। তুমি সুরেশ ছিলে না, দিবাকর হলে কবে থেকে? আমি তো স্যার চিরকালই দিবাকর, সেই জন্মস্তক। অ স্মৃতিবাবুর ঠিক যেন প্রত্যয় হলো না। দিবাকরকে এখনও কেন যেন সুরেশই মনে হচ্ছে তার। দুনিয়া শুদ্ধ লোক তাকে ভুলও বলে বটে, কিন্তু সকাল বিকেল যাকে স্কুলে দেখছেন তার নাম ভুলে যাওয়ার মতো বেভুল তো তিনি নন। তবে অবশ্য আর বাদ প্রতিবাদে গেলেন না। ছেলেটা যদি নিজেকে দিবাকর ভাবতে চায়, ভাবুক। গলা ঝেড়ে বললেন, তাড়াতাড়ি রুটিন আর চক ডাস্টার দাও, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ছেলেটা এবার ফিক ফিক করে হাসছে। ক্লাস কি করবেন স্যার, স্কুল তো ছুটি হয়ে গেছে। কেন? বারে 4টে তো বেজে গেছে। চমকে কবজি উল্টে ঘড়ি দেখলেন স্মৃতিবাবু। হ্যাঁ, তাই তো, 4:15। ছুটির ঘণ্টা পড়েছিল বলেই কি ছেলেগুলো অমন উল্লাস করতে করতে বেরিয়ে গেল? স্টাফ রুমও কি তাই এত শুনশান? দিবাকর, যাকে কিনা এখনও সুরেশই মনে হচ্ছে স্মৃতিবাবুর, কান এঁটো করে হাসল। আপনিও এবার যান স্যার, স্টাফ রুমে তালা ঝোলাবো। মাথা চুলকোতে চুলকোতে স্মৃতিবাবু বেরিয়ে এলেন ঘর ছেড়ে। বাইরে এসে দেখলেন তিনি আর ওই ছেলেটি ছাড়া স্কুল কম্পাউন্ডে আর জনমনীষী নেই। একগাল জিভ কেটে লজ্জা লজ্জা মুখে সাইকেলটা নামালেন বারান্দা থেকে। চড়তে গিয়েও থমকেছেন। তিনি ডান দিকের প্যাডেলে পা রেখে চাপেন সাইকেলে, অভ্যেস। সেই মতো একখানা দড়ি জড়ানো থাকে ডান প্যাডেলটায়। কিন্তু কি সর্বনাশ, দড়ি তো নেই। নির্ঘাত কোনো দুষ্টু ছাত্র খুলে নিয়েছে দড়িটা। এবার কি করে তিনি ডান বাঁ বুঝবেন? আচমকাই একটা হাসি খেলে গেল স্মৃতিবাবুর মুখে। এ তো খুব সহজ অঙ্ক।
বাড়ি থেকে বেরোনোর সময় গিন্নি তো বলেই দিলেন তিনি বাঁ হাতে ঘড়ি পরেছেন। তাহলে যে হাতে ঘড়ি নেই সেটাই নিশ্চয়ই ডান হাত, আর সেই হাতের নিচেই যে পাটা রয়েছে সেটাই নিশ্চয়ই ডান পা। অতএব তিনি যদি এখন সাইকেলের পিছনে গিয়ে সাইকেলের সামনের দিকে মুখ করে দাঁড়ান, তাহলে তার ডান পা সাইকেলের যেদিকে থাকবে সাইকেলের ডান প্যাডেলও নিশ্চয়ই সেদিকেই পড়বে। জটিল অঙ্কটার সমাধান করে ভারী আহ্লাদিত মুখে সাইকেলে চাপলেন স্মৃতিবাবু। গেট পেরিয়ে চলে এলেন রাস্তায়। নতুন একটি অঙ্ক জেগেছে মাথায়। তার সাইকেলের সামনের চাকার ব্যাস যদি পিছনের চাকার ডবল হয়, তাহলে প্রথম চাকাটি যখন বাড়ির গেটে পৌঁছবে পিছনের চাকাটি ঠিক কতটা দূরে থাকবে? আর স্মৃতিবাবুই বা সেই সময়ে কোন চাকার বেশি কাছে থাকবেন, সামনের না পিছনের? এমন একটি মনোরম অঙ্ক পেয়ে স্মৃতিবাবুর মেজাজ ভারী ফুরফুরে হয়ে গেল। সাইকেল চালাতে চালাতে গভীর মনোযোগে কষছেন অঙ্কটা। পাশ দিয়ে হুসহাস করে ছুটে যাচ্ছে গাড়ি, বাস, ট্যাক্সি, অটো, রিক্সা, সাইকেল। স্মৃতিবাবুর কোনো দিকে হুঁশ নেই। মালবোঝাই গরুর গাড়িও টপকে গেল তাকে। রাস্তার ধার ঘেঁষে একই রকম সম্মুখ গতিতে এগোচ্ছেন স্মৃতিবাবুর চিন্তামগ্ন সাইকেল। হঠাৎই সামনে এক যুবক। কি মামা, ফিরছ নাকি? ঘ্যাঁচ করে ব্রেক কষল সাইকেল। কোনো ক্রমে মাটিতে পা ঠেকিয়ে দাঁড়িয়েছেন স্মৃতিবাবু। অবাক মুখে বললেন, কে তোমার মামা ভাই? যাচ্চারে, সাধে কি লোকে তোমায় বিস্মৃতিবাবু বলে? আমি তোমার ভাগ্নে নাড়ু। নামটা যেন শোনা শোনা, মুখটাও একেবারে অপরিচিত লাগছে না যেন। স্মৃতিবাবু অল্প হাসলেন। ও, তা তুমি এদিকে কোথায়? তোমার বাড়িতেই তো গেছিলাম, বেড়ে হয়েছে কিন্তু বাড়িখানা। স্মৃতিবাবু ফ্যাল ফ্যাল চোখে তাকালেন। এ কথার কি অর্থ? হঠাৎ তাঁর বাড়িরই বা প্রশংসা কেন? নাড়ু মাথা ঝাঁকিয়ে বলল, যাও যাও, আজ আর দেরি করো না, মামি তোমার জন্য ওয়েট করছে। এ কথারও কিছু মাথামুন্ডু খুঁজে পেলেন না স্মৃতিবাবু। আজ কি এমন বিশেষ দিন যার জন্য গিন্নি তার অপেক্ষায় বসে আছেন? নাড়ু ফের বললে, আর হ্যাঁ, নিশ্চয়ই তোমার মনে আছে রসগোল্লা কিনে নিয়ে যেতে হবে, অন্তত 50টা। সন্ধ্যাবেলা আজ লোক তো কম আসবে না। নাড়ু তাকে অতিক্রম করে চলে যাওয়ার পরও বেশ খানিকক্ষণ ধন্দমাখা মুখে দাঁড়িয়ে রইলেন স্মৃতিবাবু। একের পর এক হেয়ালি। কি এমন কাণ্ড ঘটল যে তার বাড়িতে সন্ধ্যাবেলা মস্ত জমায়েত হবে? যাককে যাক, নাড়ু যখন বলল মিষ্টি নিয়ে যাওয়াটাই সঙ্গত। একটু এগিয়ে সাইকেল থেকে নেমেই পড়লেন স্মৃতিবাবু। গুটি গুটি পায়ে ঢুকেছেন এক দোকানে। কাউন্টারে দাঁড়িয়ে নির্দেশ ছুড়লেন, 50খানা রসগোল্লা দিন তো ভাই, একটা বড় হাঁড়িতে। গোলগাল চেহারার দোকানদারটি বিরক্ত মুখে বলল, এখানে রসগোল্লা পাওয়া যায় না। কেন? দেখে বুঝছেন না এটা মুদির দোকান? ও হরি, তাও তো বটে। স্মৃতিবাবু অধবদনে বেরিয়ে এলেন। পরপর 5টি দোকান নিরীক্ষণ করলেন সতর্ক চোখে। অবশেষে এক দোকানের শোকেসে গামলায় রসগোল্লা ভাসতে দেখে নিশ্চিত হয়েছেন, না, ময়রার দোকান ছাড়া এ হতেই পারে না। রসগোল্লার হাঁড়ি হাতে স্মৃতিবাবু ফিরলেন সাইকেলে। আবার সেই সমস্যা, তবে চিন্তার কারণ নেই, সমাধানটা স্মরণেই আছে। ঘড়ি, বাঁ কবজি, বাঁ হাত, ডান হাত, ডান পা, ডান প্যাডেল। হুবহু সিঁড়ি ভাঙা অঙ্ক। হ্যান্ডেলে হাঁড়ি ঝুলিয়ে স্মৃতিবাবু ফের উঠলেন সাইকেলে। চলেছেন বাড়ির পথে, ধীরে, অতি ধীরে। আবার সেই চাকার অঙ্ক কষতে কষতে বড় রাস্তা ছেড়ে ঢুকলেন ছোট রাস্তায়। তারপর কবজি দেখে দেখে একবার বাঁয়ে, একবার ডাইনে, আবার বাঁয়ে। অঙ্ক মাফিক পৌঁছেও গেলেন বাড়ির দরজায়। যাক, নিশ্চিন্ত, আজকের মতো গৃহ অভিযান শেষ।
কিন্তু এ কি কাণ্ড! স্মৃতিবাবুর বাড়ির দরজায় এত বড় তালা ঝুলছে কেন? কোনো সাড়া শব্দও তো পাওয়া যাচ্ছে না কারোর। অথচ এইমাত্র নাড়ু বলল গিন্নি নাকি তার অপেক্ষায় আছেন। তালা আটকে ভেতরে কি করছে সবাই? শব্দটি না করে এও কি হেয়ালি! মুচকি হেসে স্মৃতিবাবু পকেট থেকে নিজের চাবিটি বার করলেন, ঢুকিয়েছেন তালায়। আশ্চর্য, খোলে না কেন? ভুল চাবি নিয়ে বেরিয়েছিলেন, নাকি দরজায় ভুল তালা ঝুলছে? না, বোঝা যাচ্ছে না। আর কি হতে পারে? নিশ্চয়ই ৩০ বছর ধরে যে বাড়িতে বাস করছেন সেটি চিনতে তার ভুল হচ্ছে না। তবু একবার রাস্তায় নেমে ভালো করে পর্যবেক্ষণ করলেন স্মৃতিবাবু। হ্যাঁ, এই তো সেই একতলা বাড়ি, ওই তো সেই ছাতা পড়া দেওয়াল, বাড়িওয়ালা যেটা রং করে দিচ্ছে না। ওই তো তাঁর ছাদ, যেখানে মাদুর পেতে শুয়ে রাত্রির বেলা তিনি তারা গোনেন। তাহলে গণ্ডগোলটা কোথায়? চকিতে নতুন একটা চিন্তা মগজে পাক খেয়ে গেল। এমন নয় তো গিন্নি আর তার ছেলেমেয়েরা তার সঙ্গে লুকোচুরি খেলছে, সদরে প্রকাণ্ড তালা এঁটে খিড়কি দিয়ে অন্দরে ঢুকে আছে? পরখ করতে চায় চালাকিটা স্মৃতিবাবু ধরতে পারেন কিনা। বাবা, স্মৃতিধর রায়ের অঙ্ক কষা মস্তিষ্ককে ধোঁকা দেওয়া অত সহজ নয়। পা টিপে টিপে স্মৃতিবাবু বাড়ির পেছন পানে গেলেন। নিচু গলায় বললেন, টুকি। জবাব নেই। স্মৃতিবাবু সামান্য গলা ওঠালেন, টুকি। কোনো আওয়াজ এলো না অন্দর থেকে। এবার কেমন যেন সন্দেহ হলো স্মৃতিবাবুর। সন্তর্পণে ঠেললেন খিড়কির দরজাটা। এ কি, এ যে ভেতর থেকেও বন্ধ! বাড়ির লোকজন তবে আছে কি করে অন্দরে? কোনো একটা বাড়িতে ঢোকার দুটো মাত্র দরজা, একটা বাইরে থেকে বন্ধ, অন্যটা ভেতর থেকে আটকানো। এ তো বেশ জটিল অঙ্ক। একটা সমাধান আছে অবশ্য, একটাই, যদি বাড়ির লোক পাঁচিল টপকে, তাহলে তো স্মৃতিবাবুকেও পাঁচিল পেরোতে হয়। 52 বছর বয়সে পারবেন কি? না, হার মানতে স্মৃতিধর রায় রাজি নন। বুদ্ধির খেলায় অঙ্কের প্যাঁচে তাকে কেউ কাবু করবে এ তো হতে পারে না। হাত বাড়িয়ে পাঁচিলের মাথাটা ধরলেন স্মৃতিবাবু। দুহাতের চাপে শরীরটাকে ওঠানোর চেষ্টা করছেন। একটুখানি উঠছেন, সঙ্গে সঙ্গে ঝপ নেমে আসছে অনভ্যস্ত দেহ। তখনই পিছনে এক বাঁচখাই গলা, এই কে রে, কে? ভীষণ ঘাবড়ে গিয়ে স্মৃতিবাবু ছেড়ে দিলেন পাঁচিল। ঘুরে তাকাতেই জাঁতরেল স্বর পলকে মোলায়েম, ও মা, স্মৃতিবাবু যে! খামোখা বাড়ির পাঁচিল খামচাচ্ছেন কেন? স্মৃতিবাবু আমতা আমতা করে বললেন, না মানে ঢুকতে পারছি না। আহা, বাড়িওয়ালাকে খবর দিলেই তো হয়। প্রতিবেশী সত্যরূপ কাছে এলেন। কিছু ফেলে টেলে গেছেন নাকি? ফেলাফেলির কি আছে? স্মৃতিবাবু দুম করে রেগে গেলেন। আমার বাড়িতে আমি ঢুকবো না? সে কি মশাই, এ বাড়ি তো আপনি ছেড়ে দিয়েছেন। মানে? মানে তো আপনি বলবেন। পশ্চিম পাড়ায় অত সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, পরশু আপনার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হলো, কাল মালপত্র নিয়ে সবাই সেখানে চলে গেলেন। হেয়ালিটা এতক্ষণে স্পষ্ট হলো। নিজের উপর চটতে গিয়েও স্মৃতিবাবু হেসে ফেললেন। আহা, কি এমন স্মরণ শক্তি কমেছে তার! এতদিনকার বাড়িটা চিনতে তো ভুল হয়নি। শুধু এখন কোথায় থাকছেন সেটুকুই ভুলে গিয়েছিলেন, এই যা। ফের অঙ্ক কষে সাইকেলে চাপলেন স্মৃতিবাবু। ভারী বিনয়ী গলায় সত্যরূপ বাবুকে জিজ্ঞেস করলেন, বলছি, আমার নতুন বাড়ির ঠিকানাটা কি আপনার কাছে আছে ভাই? যদি দয়া করে আমায় দেন। লিসেন চ্যানেলে আজকে শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা
স্মৃতিধরের বিস্মৃতি।